দর্শক স্বাগত জানাচ্ছি ইয়াং নাইটে। প্রতি রাতের এই আয়োজনে আপনাদের সামনে নতুন অতিথি হাজির করি এবং সেই সব মানুষদেরকে আমরা নিয়ে আসি যাদেরকে আমরা মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ, অর্থাৎ কিনা এখন এই মুহূর্তে তারা এমন কিছু করেছেন বা করছেন যে জন্য আমরা মনে করি ভবিষ্যৎ বাংলাদেশকে বিভিন্ন সেক্টরে তারা লিড করবেন। আজকে যে দুইজনকে অতিথি করেছে, দুইজনই একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন, একসময় দুর্দান্ত বিতর্ক করতেন, বিতর্কের মঞ্চে অনেক চিন্তা ভাবনার কথা জানাতেন, বিশেষ করে ভবিষ্যৎ বাংলাদেশ, ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে তাদের চিন্তা দিনের পর দিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অডিয়েন্সে, বিতর্কের অডিয়েন্সে তারা দিয়েছেন। আজকে ইয়াং নাইটে একটু আপনাদের সঙ্গে পরিচয় করে দেই। প্রথমে নাজমুল ইসলাম শোভন, সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং এই মুহূর্তে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত, এবং একই সাথে অনিন্দ রহমান স্কুল জীবন থেকে তুখোর বিতার্কিক, ঢাকা বিশ্ববিদ্যালয়। এই দুজনেরই আসলে ঠিক কতটা চ্যাম্পিয়নশিপ আছে সম্ভবত দুজনেই গুণে শেষ করতে পারবেন না। অনিন্দ এখন উন্নয়ন কর্মী এবং কাজ করছেন গণতন্ত্র, নির্বাচন, পলিটিক্যাল পার্টি নিয়ে। এই দুইজনকে আমরা ডেকেছি আজকে ঠিক বাংলাদেশে যখন সাধারণ নির্বাচনের ঠিক 1 মাস বাকি আছে বলা যায়। 1 মাস আগে আমাদের বয়সী যারা বয়সী তরুণ, তারা আসলে এই নির্বাচন থেকে কি প্রত্যাশা করে, নির্বাচনকে কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করছেন, এটা শুনতে চাবো। এই জন্য প্রথমে একটু অনিন্দর কাছে আসি, কারণ অনিন্দ এখন কাজ করছেন নির্বাচন নিয়েই এক প্রকার। এই নির্বাচনকে আপনি তরুণ ভোটার হিসাবে, উন্নয়ন কর্মী পরিচয় বাদ দিয়ে ঠিক কীভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ অপু ভাইকে। আসলে এই নির্বাচনের একটা ম্যাগনিটিউড আছে, কারণ গত নির্বাচনটা নানান কারণেই হয়তো অংশগ্রহণমূলক হয়নি। এবারের নির্বাচনে একটা প্রধান রাজনৈতিক দল তারা অংশগ্রহণ করছে, সেটা নিয়ে যে এক ধরনের দ্বিধা সংশয় থেকে এখন একটা উৎসবের দিকে আছে, একটা আতঙ্ক আছে যে অনেক সময় উৎসবগুলো হয়তো কোনো নেতিবাচক দিকে যায় কিনা, কিন্তু এখন পর্যন্ত একটা উৎসব আছে। আর তারুণ্যের কথা বলতে গেলে আসলে যদি তারুণ্যের কথা বলি তাহলে সবচেয়ে বড় যে বিষয়টা, যে নির্বাচন যদি বলি যে তারুণ্য আসলে কাকে ভোট দেবে, কেন ভোটটি দেবে, এই মুহূর্তে তারুণ্যের কাছে যে প্রশ্নগুলো, যেই সমস্যাগুলো তারুণ্য এই মুহূর্তে ফেস করছে বা সমস্যাগুলো মুখোমুখি হচ্ছে, সেগুলোর উত্তর তারা আসলে কোন পক্ষের কাছে পাচ্ছে, সেটাই এই নির্বাচনের ফলাফলটা হয়তো বলে দেবে। যে বিসিএসের চাকরির কথা আপনারা জানেন, কোটা সংস্কারের কথা, সড়ক আন্দোলনের কথা আপনারা জানেন। আপনারা হয়তো দেখবেন যে সাম্প্রতিককালে বেশ কয়েকটি জরিপে এসেছে যে বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে খুব হতাশাজনক হারে। আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে যে ঐশ্বর্যপূর্ণ যে বিশ্ববিদ্যালয়, তার শিক্ষার্থীরা আত্মহত্যার দিকে যাচ্ছেন। এই নানান ধরনের যে সংশয়, দ্বিধা এবং হতাশা, সেই জায়গা থেকে আসলে তারুণ্যকে উত্তরণটা কে করবে এই ট্রানজিশনাল পিরিয়ডে? এখন পর্যন্ত এগুলো নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর কনসার্ন দেখেছেন কিনা, লক্ষ্য করেছেন কিনা? আচ্ছা, সেখানেই আসলে প্রশ্নটি। আমার নিজের পেশাজীবী অভিজ্ঞতা থেকে আসলে ওই ব্যাপারটিতে একটি ঘাটতি বাংলাদেশে এখন পর্যন্ত আছে, যে যারা রাজনীতিবিদ তারা আসলে তাদের যে পলিটিক্যাল এজেন্ডা ভেবে বসেন অনেক ক্ষেত্রে যে সেটাই হয়তো ভোটারদেরও চাওয়া, কিন্তু আসলে ভোটারদের চাওয়াটি যে তাদের রাজনৈতিক আদর্শের, রাজনৈতিক যেই তার নিজস্ব জীবন, তার চাইতে যে অনেক ক্ষেত্রে ভোটারদের জীবন চরিত্র এবং তাদের চাহিদাটাকে গুরুত্ব দেওয়া উচিত, সেই বিষয়টার একটা ঘাটতি, বা জনজরিপ অথবা জনগণের জন্য মেসেজ তৈরি করা, বার্তা তৈরি করা, সেই একটা ঘাটতি বা সেটি উপলব্ধি একটা ঘাটতি এখন পর্যন্ত হয়তো আছে, কিন্তু সেটা থেকে উত্তরণের দিকে তারা এগুচ্ছে। দর্শক, আপনারা যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে বসে আছেন, আপনাদেরও নিশ্চয় প্রত্যাশা আছে এই ইলেকশনে, এই নির্বাচনকে কেন্দ্র করে, এবং রাজনৈতিক দলগুলোর কাছে প্রত্যাশা আছে। সেই প্রত্যাশাটা একটু আমরা শুনতে চাই। আমাদের টেলিফোন করবেন, আমাদের নাম্বার 0281892118। আমি একটু শোভনের কাছে আসবো। শোভন, বলা হচ্ছে 5 বছর পরপর নির্বাচন, গত 5 বছর আগের নির্বাচনটা বিভিন্ন কারণে অংশগ্রহণমূলক হয়নি, এবার হচ্ছে। এই অর্থে কিছুটা অন্য অর্থবহ বা বেশ বৈশিষ্ট্যপূর্ণ, কিন্তু এই ইলেকশন বা এই যে নির্বাচন আসছে, সেটাকে আসলে কতটা গুরুত্বপূর্ণ মনে করেন বা কেন? আসলে এই ইলেকশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 10 বছর আগে যদি আমি চিন্তা করি, 2009 সালে, 2008 সালে 30 ডিসেম্বর যে ইলেকশনটা হয়েছে, তারপরে 2013 সালে 5ই জানুয়ারি যে ইলেকশন হয়েছে, এই দুইটা ইলেকশনের মধ্যে এইবারের ইলেকশনের পার্থক্য অনেক। বিকজ হচ্ছে 10 বছর আগে আমরা একটা শূন্য ছিলাম, সেই শূন্য থেকে আমরা একটা অবস্থান তৈরি করার চেষ্টা করেছি, সেটা হাত ধরে এসেছে একদম তরুণ প্রজন্মের হাত ধরে। 2008-এর যে ইলেকশন, এই ইলেকশনে আমরা দেখেছি তরুণ প্রজন্মের ভোটের যে প্রতিফলন হয়েছে, সেই প্রতিফলনের মাধ্যমে আওয়ামী লীগ দল গঠন করেছিল, সরকার গঠন করেছিল। আজকে ঠিক দেখেন, এই 2018 সালে আবারও ঠিক 30 ডিসেম্বর ইলেকশন হতে যাচ্ছে, এবং এইবারও যে মোট ভোটার আছে তার 30%-এর বেশি হচ্ছে ইয়াং ভোটার, তরুণ প্রজন্ম। এবং এই তরুণ প্রজন্মের ভোট
পাল্লা যেদিকে ভারী হবে আসলে সেই দলই সরকার। 2008-এর 29 ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল তাতে তারুণ্যের একটা কমন এজেন্ডায় পরিণত হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচার, এবং একটা হিউজ ফ্লো ছিল যেটা আমরা পরে গণজাগরণ মঞ্চেও দেখেছি তার কয়েক বছর 4 বছর পরে। কিন্তু এবার কি তারুণ্যের কমন কোনো এজেন্ডা আছে? দেখেন 2008-এর যে ইলেকশন মানে এজেন্ডা ছিল যে মুক্তিযুদ্ধের যে ধারক এবং বাহক সেটাকে টিকিয়ে রাখা, সেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ছিল সেই শক্তিকে শাস্তি প্রদান করা, সেই দলগুলোর বিরুদ্ধে একটা এজেন্ডা নিয়ে কাজ করে যাওয়া। এই এজেন্ডা কিন্তু তারুণ্যের চাপেই অনেকটা সফল আমি ধরে নিই যদি সফল, যে যুদ্ধ অপরাধীদের সাজা হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে। কিন্তু দেখেন এর মানে কিন্তু শেষ না। আজকে কি হচ্ছে 2018 ইলেকশনে এসে আপনি কিন্তু আলাদা করতে পারেন যে বাংলাদেশের ভৌগোলিক এই ভূখণ্ডের মধ্যে এই অঞ্চলগুলোতে অমুকদের একটা প্রতিফলন আছে, যাদেরকে আমরা হয়তো প্রত্যাশা করি না যে এই মানুষগুলো হয়তো যুদ্ধ অপরাধী ছিল। এই মানুষগুলো আমরা যদি ধরে নেই চিটাগাং, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, এই জায়গাগুলোতে আপনি দেখবেন কি যে জামাতপন্থীদের একটা প্রতিফলন আছে, তারা একটা এজেন্ডা বাস্তবায়ন করতে পেরেছে। বিচার হয়েছে কিন্তু তাদের যে প্রভাব Right, সেটা কিন্তু এখনো আছে, প্রভাব সেটা এখনো তো রয়েছে। এই ইলেকশনের মাধ্যমে আসলে আমার যতদূর আমি যেটা মনে করি সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো যারা আছে, যারা আসলে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, তাদেরকে এই শক্তিগুলোর বিরুদ্ধে এসে একটা জায়গা তৈরি করতে হবে যেখানে আপনি তরুণ প্রজন্ম, দিনকে দিন তরুণ প্রজন্ম আসতেছে, তাদের মাধ্যমে কিন্তু তরুণ প্রজন্মের কমন এজেন্ডায় কি এটা পরিণত হয়েছে শোভন? অবশ্যই কমন এজেন্ডা পর্যন্ত আপনি দেখেন এখন সব জায়গায় মুক্তিযুদ্ধের শক্তির একটা প্রভাব আছে এবং তারা এটা নিয়েই কাজ করতেছে, এবং এর বাইরে এসে আমরা কি খুব একটু কম যারা আমাদেরকে জামাত ইসলামকে নিয়ে যারা এখন রাজনীতি করছেন সেই দলটিও কিন্তু এখন মুক্তিযুদ্ধের ফিল্টার দিয়ে কথা বলছে, কারণ বাধ্য হচ্ছে। এটা কি আপনি মনে করছেন পাবলিকের চাপ? অবশ্যই। আমরা দর্শক একজন আছেন টেলিফোনে, আমরা দর্শকের কথা শুনবো। দর্শক আপনার নামটি বলবেন, কোথা থেকে বলছেন, তারপরে আপনার বক্তব্যটি বলবেন। হ্যালো। জি, আমি শেখ সোবান বলছি, জি গ্রিন রোড থেকে। জি। তো আমার প্রশ্ন যে বিএনপির ছত্রছায়ায় যে ঐক্যফ্রন্টটা হইল, সেখানে জামাত শিবিরের 28 জন ব্যক্তি বিভিন্ন অ্যাঙ্গেলে নমিনেশন জমা দিল। জি যুদ্ধ অপরাধীর 3 জন পুত্র তারাও জমা দিল। আর বিএনপি মানে জিয়ার থেকে শুরু করে বেগম জিয়া পর্যন্ত তাদের অবদান বাংলাদেশে কোথাও কোনো আছে কিনা এরকম নমুনা বিএনপি নেতাদের কাছে প্রশ্ন, যে তারা দেখাক যে এই নমুনাটা আছে। আপনার প্রশ্নটি কার কাছে দর্শক? এই প্রশ্নটি আমার বিএনপি নেতাদের কাছে। আচ্ছা, আমাদের আজকের অতিথিরা কেউ বিএনপি নেতা নয়, তাহলে যাদের প্রশ্নটি আমরা ছুড়ে দিতে জীবন পারি। দর্শক অনেক ধন্যবাদ। আমি প্রশ্নের প্রথম অংশটা একটু আলাদা করে নিতে চাই। আপনি যে জায়গায় ছিলেন যে আজকে জামাত ইসলাম সরাসরি বলেছে 25টি সিট তারা পাচ্ছে, 20 দলীয় জোটে এই সিদ্ধান্ত হয়েছে এবং এটা মোটামুটি পরিষ্কার। জামাতকে এখনো 25টি আসন দেওয়া হচ্ছে, তার মধ্যে যুদ্ধ অপরাধী পরিবারের সদস্যরা আছেন এবং বিএনপির মতো একটা বড় দল সেই সাহস করছে। তাহলে মুক্তিযুদ্ধের ফিল্টারিং এই জায়গাটা কি আসলেই গণ দাবিতে এখনো পরিণত হয়েছে না একটা অংশ এখনো বিভক্ত? আমি কিন্তু অবশ্যই মানে কিছুটা জায়গায় তো আমরা বিভক্ত, এবং সেই বিভক্তির জায়গাতে যাতে আসলে আমরা না থাকি সেই কারণে কিন্তু এখন আওয়ামী লীগ ব্র্যান্ডিং করছে, বিএনপিও ব্র্যান্ডিং করছে, এবং ব্র্যান্ডিং কাদের নিয়ে করছে? যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি ছিল কিংবা এখনো আছে। সুতরাং মানে মুক্তিযুদ্ধের বড় প্রতীক ডক্টর কামাল হোসেনকে সামনে রেখেই হয়তো তারা তো আসলে ব্র্যান্ডিং করছে। ব্র্যান্ডিং এর জায়গাটা আপনার থাকবেই, আবার বিভক্তির জায়গাটা খুব দ্রুত যে আপনার শেষ হয়ে যাবে ব্যাপারটা এমনও না। এটার জন্য কাজ করে যেতে হবে। এই নির্বাচন হয়তো একটা মানে কাউকে হয়তো একটা মাধ্যম করে দিবে, একটা সুযোগ করে দিবে। সেই সুযোগটা আসলে আমাদের এই রাজনৈতিক দলগুলো কতটুকু কাজে লাগাতে পারে সেটা ভবিষ্যৎ বলবে। মহিন্দুর রহমান, এর বাইরে আপনিও কিছু ভালো কথা বলেছেন যে একটু তারুণ্যের প্রত্যাশা, কিন্তু কমন কোনো প্ল্যাটফর্ম তৈরি হয়েছে কিনা? আমরা যেমন 2013-তে গণজাগরণ মঞ্চকে একটা কমন প্ল্যাটফর্ম হিসেবে দেখেছি, বা 2008-এর সময় যুদ্ধাপরাধীদের বিচারের একটা দাবি খুব শক্তিশালীভাবে উঠেছিল। এবার আসলে তারুণ্যের কোনো কমন চাহিদা তৈরি হয়েছে কিনা আপনি কি দেখছেন? তারুণ্যের কমন চাহিদা হয়তো সেভাবে যেমন যুদ্ধাপরাধীর বিচার এটা হয়েছে, আসলে চাহিদাগুলো প্রতি নির্বাচনেই পাল্টায় এবং নতুন করে একটি বা দুটি বা তিনটি ইস্যু আসে। এবার নির্বাচনে এখন পর্যন্ত হয়তো মোটা দাগে কোনো কমন চাহিদা আমরা বলতে পারি না, কিন্তু 2-4টি বিষয় আছে যেগুলো হয়তো তারুণ্য যেগুলো দ্বারা আলোড়িত হয় বা যেগুলো নিয়ে তারুণ্য যে সমস্যাগুলোর ভেতর আমি দিয়ে আরেকবার যাচ্ছে। দর্শকদের বলি যে আপনাদের টেলিফোনে অপেক্ষা করছি আমরা, বিশেষ করে তরুণ দর্শক যারা আছেন তাদের চাহিদাটা আমরা শুনতে চাই। 0281892118 টেলিফোন নাম্বারটি স্ক্রিনে দেখছেন। মহিন্দুর রহমান, আমি একটু বলতে চাই যে যুদ্ধাপরাধীদের বিচারটা একটা জাতিগত সংকট ছিল আমাদের 4 দশক, এই কারণে কিন্তু চাহিদাটা জোরালো হয়েছিল। আমাদের তরুণরা ওই হেড পলিটিক্স প্রজন্ম বলা হয়,
এই জায়গাটা কি কমন প্ল্যাটফর্ম, এই জায়গাটা নিয়ে কি তারুণ্যের কমন চিন্তা আছে? আসলে আমি কি ওই মনে করেন? দিকটাই আসছি, আমি শুরুতেই নেতিবাচক কথা বলতে চাচ্ছিলাম না দেখে আমি একটু ইতিবাচক ভাবে বলতে চাচ্ছিলাম। কিন্তু আসলে তরুণ প্রজন্মের ভেতর আসলে আপনি যদি তরুণ প্রজন্মকে আলাদা করে ফিল্টার করছেন, তরুণ প্রজন্মের কিন্তু একটা অংশ আছে যারা ওই রাজনীতি, যে রাজনীতির কথা আপনি এতক্ষণ বললেন, সেই রাজনীতির একটা অংশ তারা। আর একটা অংশ আছে যারা হয়তো কিছু রাজনৈতিক মতাদর্শ রাখে কিন্তু কোনো সরাসরি রাজনীতি করে না। আরেকটি অংশ আছে আসলে একেবারেই রাজনীতি বা দেশ বা দেশের সংস্কৃতির বাইরে হয়তো তারা নিজের মানে তাদের ক্যারিয়ার হতে রাজনীতি পারে। কোনো একজন সুন্দর প্রার্থীর প্রতি ক্রাশ খাওয়া। হ্যাঁ, হতে পারে। আসলে ওই সচেতনতার জায়গাটি এটা আসলে জাতিগতভাবেই হয়েছে। আমাদের দেশ আসলে ৭১-এর পরবর্তী সময়ে যেই চেতনা থেকে মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম, পরবর্তীতে সেই গ্রোমিংটি হয়তো ওইভাবে আমরা জাতিগতভাবে পাইনি। এই কারণে এই প্রজন্ম, সামনের প্রজন্ম হয়তো আরও বেশি পরিমাণে এই জায়গাগুলো থেকে পেছনে সরে যাবে। এই তরুণ প্রজন্মের কাছে আসলে রাজনীতির যে ইতিবাচক জায়গাটা, সেই জায়গাটার ক্ষেত্রে আসলে একটা মানে রাজনীতি দিয়ে যে ইতিবাচক কিছু করা সম্ভব এবং দেশের উন্নয়ন করতে হলে রাজনীতির বাইরে যে কিছু নাই। কারণ আপনি রাষ্ট্র ক্ষমতায় যিনি আসছেন তার কাছেই তো আপনার যেতে হবে এবং তিনি তো আমাদের ভেতর থেকে আসছেন। তো তরুণদের ভেতর আসলে সেই জায়গাটি অনেকটাই কম, যে তাদের সেই স্পৃহাটিও নিজেদের মধ্যে নেই, বা কেউ যদি রাজনীতি করতে চায় নিজের বন্ধু বা কেউ, তাহলে তাকে সমর্থন করা বা তাকে সাধুবাদ জানানো সেই জায়গাটিও নেই। তার কাছে যখন ক্ষমতা যায় তখন হয়তো তার কাছ থেকে ক্ষমতা থেকে দু চার কিছু সুবিধা পাওয়ার একটা বিষয় থাকতে পারে, কিন্তু রাজনীতি থেকে মহৎ কিছু সম্ভব, পরিবর্তন সম্ভব, সেই পরিবর্তনটা আমি নিজেও হতে পারি, সেই বোধটি তো তাদের মধ্যে নাই। তাই আসলে ওইভাবে আপনি তো উন্নয়ন কর্মী হিসাবে নির্বাচন কেন্দ্রিক নানা কাজ করেন। এই যে তারুণ্যের মধ্যে একটা ভ্যাকুয়াম প্রজন্ম হচ্ছে, যারা রাজনীতি নিয়ে চিন্তাও করে না, সেভাবে ব্যস্ত না, হয়তো একটু খবর রাখে বাইরে। এটা কি এলাকা ভেদে বিভিন্ন রকম, না বাংলাদেশের সব জায়গায় একই মাত্রার, নাকি কোনো নির্দিষ্ট অঞ্চলে এরকম কোনো কিছু লক্ষ্য করছেন? এটা আসলে একটি মানে সবকিছু মিলেই আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট, আমাদের কোনো অর্থনৈতিক শ্রেণী, কোনো ভৌগোলিক শ্রেণীতে ফেলতে পারেন কিনা? সাধারণীকরণ করা যাচ্ছে না বা জেনারেলাইজ করা যাচ্ছে না, কিন্তু এখানে একটা ইতিবাচক ব্যাপারও আছে। আপনি দেখবেন যে মানে আমি দেখেছি গত ৫-১০ বছরে আমি দেখেছি যে কিছু বাংলাদেশের একটা মোটা দাগের যে বিশ্ববিদ্যালয়গুলো, যেমন ঢাকা মেডিকেল বা বুয়েট, এই বিশ্ববিদ্যালয়গুলো কিছু মেধাবীকে আমরা দেখছি যারা হয়তো রাজনৈতিকভাবে কোনো দলের পদে যাচ্ছেন বা তার বিশ্ববিদ্যালয়ে পদে যাচ্ছেন। তো তাদের ভেতর এই স্পৃহাগুলো হয়তো এখন তৈরি হচ্ছে, কিন্তু সর্বস্তরে তরুণদের ভেতর যে রাজনীতিকে নিয়ে কিছু করবা বা রাজনৈতিক একটা সচেতনতা, সেই জায়গাটা তৈরি হচ্ছে না। এটা কেন, এটা শুনবো আপনার কাছে পরে। আসছি শোভন, 2014 সালের 5ই জানুয়ারি যে নির্বাচন হয়, সেই নির্বাচনে যেহেতু অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি, আলোচনা কম হয়, কিন্তু আওয়ামী লীগের ইশতেহারে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। সেটা হচ্ছে রাজনৈতিক পারস্পরিক যে আস্থাহীনতার সংস্কৃতি, সেটা থেকে বের করে আনা হবে রাজনীতিকে। আওয়ামী লীগের উন্নয়ন কেন্দ্রিক ইশতেহারের বাইরে সবচেয়ে বড় ইস্যু সম্ভবত এটা ছিল। সেটাই কি আওয়ামী লীগ সফল হয়েছে, না এই 5 বছর সেটা অন্তত সফল হয়নি? আসলে আমরা দেখেছি একটু মূল্যায়নই চাই, সমালোচনা হোক, সুনাম হোক। আসলে কিছুটা চেষ্টা হয়েছে, আমরা দেখেছি। এখন চেষ্টাটা আসলে হওয়ার পর দুই পক্ষ থেকে আসলে একটা জায়গায় আসতে হয়, মধ্যস্থতার জায়গা। সেই জায়গাটা আসলে তৈরি হয় নাই, এবং সেটা তৈরি হওয়ার জন্য কি কি কাজ করা যেত কিংবা কি করা উচিত ছিল, আরও কি করা যায়, সেটা আসলে অনেক অনেক চিন্তার ব্যাপার, কিংবা অনেক কিছু হয়তো আরও আলোচনার জায়গা ছিল। আপনাদের যারা সিনিয়র টেলিভিশন টক শোতে যাদের নিয়মিত দেখেন বিভিন্ন টেলিভিশনে, তারা কি এই গাইডলাইনটা দিতে পারে, আপনারা পান? অবশ্যই, মানে গাইডলাইনটা আসলে না, মানে তাতে কি ফলাফল আসে বা গাইডলাইন হয়? না, আমার কেন জানি মনে হয় আজকাল যেসব টক শো দেখি এগুলোতে সব কনফিউশন জাতীয় কথাবার্তা বলা হয়। মানে একটা দ্বিধা কিংবা একটা মাঝখানে মধ্যস্থ জায়গায় এসে থেমে যায়, আমরা কোনো সিদ্ধান্ত আসে না। আমাদের কিন্তু আজকে সিদ্ধান্ত প্রয়োজন, যে আপনি আসলে বাংলাদেশকে কেমন দেখতে চান, আমরা কোন জায়গায় এসে দাঁড়াতে চাই আজ থেকে 5 বছর পর, 10 বছর পর। এখন অপেক্ষা করছেন ঠিক এই প্রশ্নটা নিয়ে। দর্শক, আমি প্রশ্নটা টকব্যাকে শুনেছি। দর্শক, আপনার নাম বলবেন, কোথা থেকে বলছেন, তারপর প্রশ্নটি। আসসালামু আলাইকুম, আমার নাম নিয়াজ, আমি পটুয়াখালী থেকে বলছি। জি, প্রশ্নটি করেন। প্রশ্নটা হলো, আসলে আমরা তো এই দেশটা আমাদের স্বাধীন, তো স্বাধীনতার পরে আজকে 40 বছর হয়ে গেছে, এখনো আমরা দেশে বলতেছি স্বাধীনতা বিরোধী আছে, তাদের বংশধর আছে। তাহলে এদের আসলে আমরা কি চাইতেছি? আমাদের রাষ্ট্র কি আবার একটা যুদ্ধের দিকে আগাইতেছে, না স্বাধীনতা বিরোধী এদের কি করতে চায় রাষ্ট্র? দর্শক, আপনার মতামত কি হওয়া উচিত রাষ্ট্র অবস্থান? না, আমার মতামত আসলে তো প্রকৃতপক্ষে একটা দেশ যদি আগাইতে হয় তাহলে অনেক কিছু স্যাক্রিফাইস করে আগাইতে হইবে। জি, এখন বিচার হইছে, যা হওয়ার হয়ে গেছে, এরপরে যদি আপনারা যারা এই রাষ্ট্রপক্ষ বা আছে, যে এরা যদি আরো এটা নিয়ে বাড়াবাড়ি করতে চায় যে তাদের বংশধর এই সেই, তাহলে তো দেশে একটা বিশাল বিভক্তি সৃষ্টি হইবে।
আচ্ছা আজকে তো শোভন, বাংলাদেশের জামাত একটা বিশাল জি অংশ। শোভন, এই যুদ্ধাপরাধীদের বংশধরদেরকে রাষ্ট্র ছাড় দিবে নাকি তাদের ব্যাপারে সতর্ক থাকবে কেন? এটা যদি আমি ইতিহাস নিয়ে আলোচনা করি, কোনো ইতিহাসে আসলে এই একটু সংক্ষেপে। হ্যাঁ, এই ইতিহাস যদি আমরা লক্ষ্য করি, জার্মানির ইতিহাস দেখতে পারবো, বলিভিয়ার ইতিহাস দেখতে পারবো, আপনি কোথাও দেখবেন না এখানে ছাড় দেওয়া হয়েছে। ছাড় দেওয়ার আসলে কোনো সুযোগ নাই। কেন? ছাড় দেওয়ার সুযোগ নেই বিকজ হচ্ছে কি, আপনি যে ছাড়টা দিবেন সেই গ্রাউন্ডটা কি? আমি আজকে আপনাকে ছাড় দিব, আপনি অপরাধ করেছেন, আপনাকে ছাড় দিব, আমি এই এই রাষ্ট্রকে এই নিশ্চয়তা কে দিবে যে ওই জায়গা থেকে পরবর্তীতে কোনো ধরনের অন্য কোনো, সেই লক্ষণও তো দেখা যাচ্ছে। হ্যাঁ সেটা যাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে এই জায়গাগুলোতে আসলে রাষ্ট্রকে এবং সরকার পক্ষকে, রাজনৈতিক দলগুলোকে, সাধারণ জনগণকে আরও বেশি হচ্ছে আপনার সচেতন করতে হবে, এবং সচেতন করার কাজ কিন্তু রাজনৈতিক দলগুলোর। কিন্তু কিভাবে আমি মোকাবেলা করতে চাই, দর্শকের যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে জামাত এখনো একটা বড় শক্তি, হ্যাঁ, অনেক তাদেরকে তো নির্মূল করতে হলে সব জামাতের ভোটার বাতিল করা যাবে না, তাদের ক্ষেত্রে রাষ্ট্র কি করতে পারে আসলে? দেখেন মানে আপনি শক্তি কখন কাকে বলেন? একটা মানুষ যখন কাজ করে, একটা দল যখন কাজ করে, আপনি সেই কাজ দিয়ে কিন্তু তার শক্তিটা নিরূপণ করেন। তার মানে আপনি যখন তাকে শক্তি বলছেন, তার মানে সে কাজ করতেছে। এখন বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাকে আইডেন্টিফাই করতে হবে যে সে কোন জায়গাতে কাজ করতেছে এবং কি কাজ করে আজকে এই পর্যায়ে আসতে পেরেছে। সে যদি 40 বছর পরে তার এই গ্রাউন্ডটা তৈরি করতে পারে, তার মানে কি আমি 40 বছর আগে থেকে এই রাষ্ট্রকে ধারণ করে আসছি, এই রাষ্ট্রের জন্য রক্ত দিয়েছি, তার মানে আমি এর থেকে বেশি কিছু করতে পারি। শুধু জায়গাটা নিরূপণ করতে হবে যে আমার কি করতে হবে, কি করা উচিত। আচ্ছা, যেই জায়গায় তাদের শক্তি সেই জায়গায় অন্যান্য রাজনৈতিক দলকে কাজ করতে হবে। অনিন্দের কাছে একটা প্রশ্ন ছিল, সেই উত্তরে আসতে চাই, এবং একই সাথে এই প্রশ্নটি যে এই বিশাল সংখ্যক বা মানুষ এখনো জামাত ইসলামের সমর্থক বা ভোটার, রাষ্ট্র তাদের ব্যাপারে ঠিক কী অবস্থানে নিলে একটা ফাইনাল ডেস্টিনেশনে যাওয়া সম্ভব? আসলে এখানে একটা ব্যাপার হচ্ছে, ভোটার যারা, তারা তো দেশের নাগরিক এবং তাদেরকে তো আপনি কোনো ব্যবস্থা নেওয়ার হয়তো সুযোগও নেই, কিন্তু আসলে যদি আইনি কাঠামোতে হয়তো গোড়ায় যদি আপনি যান, তাহলে আসলে তোর এই ভোটার যারা মানে মোস্টলি তারা কিন্তু হচ্ছে একেবারেই তৃণমূল পর্যায়ে ভোটার এবং দরিদ্র ভোটার। আসলে তারা কেন জামাতকে ভোট আপনার দেয়? চোখ কি যে এই দরিদ্ররাই বেশি সেদিকে ঝুঁকছে? না, এর একটা কারণ আমি একটা হচ্ছে, ছোট পরিসংখ্যান দিতে পারি। বাংলাদেশে অনেক গরিব মুক্তিযোদ্ধা আছে, এবং মুক্তিযুদ্ধের সময় তারা গরিব ছিলেন, এখনো গরিব, এখনো খেতে পারেন না, অসহায়, কিন্তু মানুষের কোনো গরিব রাজাকার নেই। না তা নেই, ঠিক আছে, কিন্তু আপনার যে ভোটার শ্রেণীর কথা বলছেন, আপনি যদি দেখেন যে বেশ কিছু এলাকায় যেখানে জামাতের ভোটার বেশি, তাদের মধ্যে হয়তো পেশাগত দিক থেকে দেখলে দেখবেন অনেকেই মানে নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত। আসলে এটার একটা কারণ হচ্ছে, তারা ওই জামাতের যেই কর্মী, তাদেরকে তারা তাদের বিপদে আপদে কাছে পেয়েছে, হয়তো তারা হয়তো তাদের সাথে নেটওয়ার্কিংটা করেছে, অথবা সামাজিক লোক নিয়ে হতে পারে, নেটওয়ার্কিংটা আছে, যেটা হয়তো বাংলাদেশের অন্য মূল দলগুলোর নেই। আসলে এটা তারাও হয়তো স্বীকার করবেন। যে আপনি আরেকটি যদি দেখেন যে নারী ভোটারের ব্যাপারটি, আসলে নারী ভোটারদের ক্ষেত্রে আপনি দেখবেন ওই দলটির অনেক নারী কর্মী ছিল, যারা হচ্ছে নারী ভোটারদেরকে দিনের পর দিন গিয়ে গিয়ে তাদের বাসায় গিয়ে, তাদের কাছে গিয়ে তাদেরকে শোভন যে কথাটি বললো, যে কাজটি জামাত করছে সেই কাজটি অন্য রাজনৈতিক দলগুলো করলেই জামাতের জায়গাটা থাকবে না। ওই আদর্শের জায়গাটি আপনি আসলে আপনার আদর্শটি দেননি বলে আমরা একটা সমাধানের জায়গা পেয়ে গেলাম দুইজনের কাছ থেকে। রাজনৈতিক দলগুলো জানি না ক্ষুদে মস্তিষ্কের সমাধান নেবেন কিনা, কিন্তু খুব গুরুত্বপূর্ণ সমাধানের জায়গা মনে হলো। এই জায়গায় একটা ছোট বিরতি নেই, বিরতির পর ফিরে আসছি। দর্শক সঙ্গে থাকবেন। দর্শক আরেকবার স্বাগত জানাচ্ছি ইয়াং নাইটে, এবং আশা করি আপনারাও আছেন। আমাদের টেলিফোন করবেন, আমাদের টেলিফোন নাম্বার বলেছি বারবার যে 0281892118। বিশেষ করে তরুণ ভোটারদের ভাবনা জানতে চাই, প্রত্যাশা জানতে চাই এই নির্বাচন নিয়ে। কথা হচ্ছিল দুই সাবেক তুখোর বিতার্কিকের সঙ্গে, যারা সবসময় অডিয়েন্সে বিভিন্ন রকম সমাধান দিয়েছেন দেশ, জাতি, অর্থনীতি নিয়ে। তাদের আজকে আমরা ডেকেছিলাম ইয়াং নাইটে, অনিন্দ্য রহমান এবং নাজমুল ইসলাম শোভন। কথা হচ্ছিল বিভক্তি নিয়ে, এবং আপনারা বলছিলেন যে বিশেষ করে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি যে কাজটি করছে অন্যান্য রাজনৈতিক দলকে সেই জায়গাগুলো আইডেন্টিফাই করে সেই কাজগুলো তৃণমূলে মানুষের সাথে গণসংযোগ, অর্থনৈতিক শক্তি দেওয়া এবং সামাজিক নেটওয়ার্কিংয়ের কাজগুলো করতে হবে। তাহলে হয়তো
জামাতের যে শক্তিটা সেটা থাকবে না। কিন্তু এই যে জাতিগত একটা বিভক্তি আমরা এখনো দেখি, একটা ছোট অংশ হলেও এখনো বাংলাদেশ বিরোধী, এই বিভক্তি কিভাবে দূর করব? দেখেন, এটা তো আসলে স্বাধীনতার পরপরই শুরু হয়েছে। আমাদের একটা শিক্ষা ব্যবস্থা, আমরা এখনো একমুখী একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে পারি নাই। এটা একটা জাতির জন্য সবচেয়ে বেশি বড় দুর্ভাগ্য। ৭৪ সাল থেকে যে শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য শিক্ষা কমিশন গঠন করা হয়েছে, আজকে 2018 বাংলাদেশে কুদরতি খোদা কমিশনের কথা কেউই বোধহয় এখন আর বলে না। হ্যাঁ, বাংলাদেশে 3 ধরনের শিক্ষা ব্যবস্থা, একটা হচ্ছে বাংলা মিডিয়াম, একটা ইংলিশ মিডিয়াম, আরেকটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। মাদ্রাসার দুটা ভাগ। এখন আমারে বলেন যে এই তিনটা একটা জাতিকে কিভাবে ডিফাইন করে, কিভাবে আসলে জাতিরে সংজ্ঞায়িত করে? না, আপনি কি মনে করছেন বিভক্তির কারণ হচ্ছে বিভক্ত শিক্ষা ব্যবস্থা মূলত? আপনি নর্মালি একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন এই 3 জায়গা থেকে তিনটা করে 9টা লোক নিয়ে আসবেন, আপনি 9 জনের মনস্তাত্ত্বিক যে চিন্তা ভাবনা এক করতে পারবেন না। বিকজ 3টা ছেলে 3টা মানুষ 3 জায়গা থেকে বড় হয়েছে, তাদের চিন্তা ভাবনা 3 রকম, এবং তাদেরকে মেসেজ পাঠাইতে পারতেছে 3 শ্রেণীর লোকজন। এর মধ্যে ইংলিশ মিডিয়াম শ্রেণীটাকে যেন সরকার মদত দেয়, সেজন্য একটা অর্থনৈতিক শক্তির চাপ আছে, বিভিন্ন অর্থনৈতিক শক্তি, তাদের লাভ, কোটি কোটি টাকা লাভ শিক্ষা প্রতিষ্ঠান নামে। মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাকে মদত যেন সরকার দেয়, তার জন্য একটা প্রবল শক্তি চাপ দেয়, এবং সরকার আমরা দেখেছি যে অনেকটা নতি স্বীকার করে সব আমলেই। আসলে কিন্তু তারুণ্যের চাপটা কই, বা আমার কেন জানি লাইটেড পার্টির চাপটা কই? আমার একটা আপনার রিপোর্টের কথা মনে আছে, আপনি মনে করেন একটা মাদ্রাসাতে গিয়েছিলেন, জাতীয় পতাকা উন্মোচন করতে দেয় না, আপনার মনে আছে? আমার কিন্তু মনে আছে। জাতীয় সঙ্গীত গান না। তাহলে আমার কথা হচ্ছে, এটাকে কে দেখবে? এই যে একটা না, আমি বলছি সরকারকে তো বাধ্য করতে হবে, সেই হ্যাঁ, বাধ্য করা সরকার যদি নিজে না করে সেই চাপটা কেন তৈরি হয় না? সরকারের পক্ষে তো এটা সম্ভব, সরকারকে কেউ চাপ দিবে না, এটা সরকারের পক্ষে সম্ভব। চিন্তা করতে হবে, সরকার অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করছে, হ্যাঁ, 5 পর্যন্ত সবাই পড়াচ্ছে, 8 পর্যন্ত পড়াচ্ছে না, 9-10 এর পরেও তার চিন্তা ভাবনা আছে। তাহলে আমার কথা হচ্ছে, এটাকে এক করা কেন যাচ্ছে না? আমি বললাম যে মাদ্রাসার পক্ষ থেকে একটা চাপ আছে, ইংলিশ মিডিয়ামের যারা মালিক তাদের পক্ষ থেকেও একটা চাপ আছে, কিন্তু আপনারা যারা এই কথাটা বলছেন এক করার কথা, তাদের পক্ষ থেকে চাপটা কই? অনিন্দ্য রহমান, চাপটা কি আছে আদৌ, নাকি এটা আসলে অল্প কিছু মানুষ বলেন? আসলে উপলব্ধির জায়গাগুলো অনেকটাই কম। আর আরেকটা ব্যাপার হচ্ছে, রাজনীতিবিদদের দিক থেকে দেখলে এটা আসলে ভোটের রাজনীতির একটা হিসেব আছে, যেহেতু সবাইকেই তারা ভোটের রাজনীতির হিসেবে ফেলে দেন, তাই কোনো গোষ্ঠীকেই তারা হয়তো অনেক ক্ষেত্রেই নিরাশ করতে চান না। এই কারণে তারা চান যে যেভাবে চলছে চলুক, সেই জায়গা থেকে হয়তো বেরিয়ে আসার একটা প্রয়োজন আছে, যে আমরা দেশের স্বার্থে সরকার বা যেই সরকার গঠন করুক, আমরা জানি যুদ্ধাপরাধীদের বিচারও চাপে পড়ে হয়েছে, মানুষের চাপে পড়েই বিচারটা হয়েছে, এটা সরকারও হয়তো মেনে নেয়, তাদের আগ্রহ ছিল, কিন্তু 96 তারা করেনি, কারণ চাপ তৈরি হয়। চাপ হয়নি, অবশ্যই ওই যে ভোটের রাজনীতির ব্যাপারটা এই চাপটা কারা তৈরি করে? দেখেন, এই উদ্যোগটা আসলে বাংলাদেশের মতো একটা জায়গায়, এই জায়গাগুলোতে সর্বজনীন চাপ দেওয়া খুব ডিফিকাল্ট, কঠিন। বিকজ হচ্ছে আমাদের সবাই, দেখেন আমি একসময় বিতর্ক করতাম, আমাদের চিন্তা ভাবনা একরকম ছিল, আজকে কিন্তু সেরকম চিন্তা ভাবনা নাই। আজকে রাতে এই প্রোগ্রামে আসবো কিনা 10 বার চিন্তা করতে হয়েছে, কারণ কালকে সকালে অফিস আছে। সো এই যে উদ্যোগটা, এই উদ্যোগটা আসলে সরকারের ভেতর থেকে আসতে হবে, একবারে সব সম্ভব না। আপনাকে উদ্যোগটা নিতে হবে যে আজ থেকে 10 বছর পরে আপনি পুরোপুরি মানে কল্যাণ রাষ্ট্রের কল্যাণমুখী সরকার ব্যবস্থার কথা চিন্তা করছেন। আমি কল্যাণ সরকারের কথা, কল্যাণ সরকারের অনেক গল্প চলে আসে, অর্থনৈতিক রাজনৈতিক অনেক গল্প, আমার সেটার দরকার নেই। আমার কথা হচ্ছে, আপনাকে একটা জায়গায় আসতে হবে যাতে জনগণকে আপনি গ্রিপ করতে পারেন, পড়তে পারেন। জনগণকে যখন আপনি একটা জায়গায় ডাকবেন, আজকে ধরেন কিন্তু আজকে একমুখী সরকার যে কোনো সরকারই যদি একমুখী শিক্ষা ব্যবস্থার কথা বলে, আজকে ভয়াবহ চাপ তৈরি হবে। কওমি মাদ্রাসার মানুষ রাস্তায় নামবে, যারা অন্য মাদ্রাসা তারা রাস্তায় নামে, ইংলিশ মিডিয়াম চালায় যেসব রাঘব বোয়াল, তারা বিভিন্ন রকম ভাবে সরকারকে বাধাগ্রস্ত করবে। আমি কিন্তু বলতেছি না বিলুপ্ত করে দিতে। এখন আপনি কওমি মাদ্রাসায় কিছু প্রাথমিক শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছে, হ্যাঁ, মানে সাধারণ শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছে, কিছু মানুষকে ওখানে পাঠান না পড়ানোর জন্য। আপনি একটা ভালো কথা বলে সবাই গ্রহণ করবে। মোহাম্মদ জাফর ইকবাল সম্ভবত খুব সম্প্রতি লিখেছেন যে ক্লাস 8 পর্যন্ত, 8ম শ্রেণী পর্যন্ত সবাই একসাথে পড়বে, তারপরে কেউ কওমি মাদ্রাসা লাইনে গেলে যেতে পারবে, এরকম একটা ব্যবস্থা দিকে যাওয়া। এটাও হয়তো অনেক মানে কঠিন হয়ে যেতে পারে, কিন্তু আপনি যদি হচ্ছে এরকম করেন যে আপনার সরকারের কিছু শিক্ষক ওই দিকগুলোতে হচ্ছে ক্লাস নিতে যাবে কিংবা পড়াবে, আচ্ছা, ইন্টারচেঞ্জ, রাইট, মানে ইন্টারচেঞ্জ আপনি কিছু রাখবেন, মানে এটার বলে হচ্ছে অভিযোজন, বলে সাংস্কৃতিক অভিযোজন আমরা বলি না, জাস্ট অভিযোজন দরকার। আচ্ছা, আমরা বিভিন্ন দেশের মধ্যে কালচারাল টিম ইন্টারচেঞ্জ করি, আমরা খেলোয়াড়দেরকে নিয়ে আসি বিপিএল এ। আমি কিছুদিন আগে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, নাটক দেখতে গিয়েছিলাম শিল্পকলা, সেখানে আসাদুজ্জামান নূর আসছিলেন। উনি হচ্ছে সম্ভবত ওনার যে এলাকায়, উনি বললো যে আমার সবচেয়ে বড় ব্যর্থতা, আমি কোনো সাংস্কৃতিক দল করতে পারিনি, নাট্যগোষ্ঠী নাই। কিন্তু উনি একটা প্রোগ্রাম করেছিলেন কিছুদিন আগে, সেই প্রোগ্রামে উনি ওই এলাকার সকল স্কুল কলেজ মাদ্রাসা সবাইকে ডাকছে, এবং তারা কিন্তু সেখানে সবাই আসছে মাদ্রাসা থেকে, এবং তারা বিতর্ক করেছে, তারা উপস্থিত বক্তৃতা দিয়েছে। এটা কেউ বিভক্তি দূর করার একটা পদ্ধতি বলছেন, এবং আমি মনে হয় এটা সম্ভব। অনিন্দ্য রহমান, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, বিভক্তি দূর করার কথা শুনবো এবং আপনার কথা শুনবো। একজন দর্শক আছেন ফোনে, টেলিফোনটা নিয়ে নেই।
অনেকক্ষণ আছেন। দর্শক আপনার নাম বলবেন, কোথা থেকে, তারপরে প্রশ্ন বা মন্তব্য। হ্যালো হ্যালো, আচ্ছা দর্শক সম্ভবত সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনেক রহমান, বিভক্তি দূর করার আর কোনো প্রস্তাব শোভনের সাথে একমত কিনা আপনি? আর কিছু সংযোজন শেষ আসলে আমরা পর্যায়ে? তো সবসময় মাথা থেকে দেখছি, আসলে গোড়া থেকেও বোধহয় প্রয়োজন আছে যে কিরকম? আমাদের পারিবারিক পর্যায়েও সেই চর্চাগুলো বোধহয় প্রয়োজন, যে চর্চাগুলো আমাদের স্বাধীনতার কথা বলে, বাবা কেন বাবা মা তো এখন ভালো চাকরির কথা বলে, ভালো মার্কসের কথা বলে, সমস্যাটাই ওখানে হয়েছে যে বাবা মা দেশের পতাকার রঙের বাবা কথা মা তো বলে অন্য না। কথা হ্যাঁ, বলা শেখেনি, তাদেরকে অবশ্যই, শেখাবে কে? হ্যাঁ, বাবা মা ঠাকুরমার ঝুড়ি পড়ান না, ঠিক আছে, বাবা মা সিরিয়াল দেখেন। তো সেই জায়গা থেকে আসলে পারিবারিক পর্যায়ে বা সামাজিক পর্যায়ে না, একটা বাবা মা তো নিজেই সেটা চর্চার জানেন প্রয়োজন না আছে, সব বাবা মা। অবশ্যই, হ্যাঁ, এবং সেটাই চলে এসেছে প্রজন্ম থেকে প্রজন্ম। এবং সেখানে আমার যেটা মনে হয় একইভাবেই যে আসলে এই মুহূর্তে হয়তো সবগুলো আমাদের পক্ষে একেবারে বিলীন করে দেওয়া সম্ভব না, কিন্তু আমাদের কিছু কমন প্ল্যাটফর্ম দরকার, যে জাতীয় দিবসগুলোকে সেগুলোকে যাতে অ্যানোনিমাসলি সবাই পালন করে, জাতীয় উৎসবগুলো যাতে অ্যানোনিমাসলি সবাই পালন করে, অর্থাৎ যে মাধ্যমে আছে এই মুহূর্তে হয়তো আমরা আস্তে আস্তে হলেও কিছু কমন জায়গায় সবাইকে এক করা দরকার। ইনজেক্ট করা দরকার। যেমন আমার নিজের অভিজ্ঞতা আমি দেখেছি ঢাকা শহরে বেশ কয়েকটি ইংলিশ মিডিয়াম স্কুল, যারা হয়তো আজ থেকে 5-10 বছর আগে তারা হয়তো পহেলা বৈশাখ বা এই অনুষ্ঠানগুলোর সাথে অভ্যস্ত ছিল না, কিন্তু সাম্প্রতিক সরকারের কিছু উদ্যোগের কারণে কিছু দিবস, কিছু উৎসব যেগুলো পালিত হয়, সেটা হয়তো অনেকটাই হয়েছে হলিয়াটিজমের পরবর্তী মাদ্রাসাগুলোর প্রেক্ষাপট থেকে। শিক্ষাক্রমেও অনেকটা হ্যাঁ, পরিবর্তন মাদ্রাসাগুলো এসেছে। পরিবর্তন এসেছে। আমরা নিজেদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা দেখেছি যে আমরা শোভন যে মাদ্রাসার কথা বললো, জাতীয় গাওয়া হতো না, আমার রিপোর্টে দেখানো হচ্ছে ওখানে এখন জাতীয় সঙ্গীত গাওয়া হয়। হ্যাঁ, এবং একই সাথে মাদ্রাসার 5 জন ছাত্রকে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তারা টপ 5 এবার ছিল। সো সেই চেঞ্জটা হয়তো আসছে, যেটা মানে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের পরীক্ষা আপনি জানেন যে দেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে উত্তর দিতে হয়, সো তাদের সেই চর্চাটা হয়তো তারা এখন করছে। সো সেই পরিবর্তনটা তো হয়তো হচ্ছে, কিন্তু আমার আমার আবার আক্ষেপ বা ভয়ের জায়গাটি হচ্ছে কিছু অংশ হয়তো উন্নয়ন পাচ্ছে, কিন্তু কিছু প্রান্তিক অংশ যাদেরকে আমরা হয়তো ফেলে রেখে দিচ্ছি, যাদেরকে হয়তো একেবারে এক্সক্লুড করে দিচ্ছি, তারা মানে সবার অজান্তে একজন নির্বাস বা কোনো একটা কিছু হয়ে উঠছে কিনা, বা সেই চেতনাটা হয়তো, সেই প্রশ্নটা আমাকে সবসময় ভাবায় যে আসলে আমরা সবাইকে এক কাতারে আনার জায়গা থেকে আমরা কাউকে যদি ফেলে দেই, সে পরবর্তীতে কোনো প্রতিক্রিয়াশীলতার জন্ম দিতে পারে। সেই উত্তরটি বোধহয় আমাদের জায়গাটি, অর্থাৎ কাউকে ফেরে দেওয়া যাবে না, সবাইকে টাচে রাখতে হবে। আমরা খুব চমৎকার দুটো সমাধান পেলাম, বিশেষ করে যারা স্বাধীনতার বিপক্ষ শক্তি তারা যেভাবে সামাজিক নেটওয়ার্ক করছেন, অর্থনৈতিক নেটওয়ার্ক করছেন এবং প্রান্তিক কোনো মানুষকে তারা ফেলে দিচ্ছেন না, তাদের নেটওয়ার্কের মধ্যে রাখছেন। এরকম অন্য রাজনৈতিক দলগুলো যেন মানুষকে নেটওয়ার্কের মধ্যে রাখে, অর্থনৈতিক নেটওয়ার্ক, সামাজিক নেটওয়ার্ক এবং অন্যান্য নেটওয়ার্ক, তাহলে স্বাধীনতা বিরোধী শক্তি এই শক্তির জায়গায় থাকতে পারবে না। এই সমাধানটি আমরা পেলাম আজকে, এবং একই সাথে আরেকটি সমাধান পেলাম যে বিভক্তি দূর করতে হবে এবং সেজন্য সবচেয়ে আগে মনোযোগ দিতে হবে কমন প্ল্যাটফর্ম কিছু তৈরি করা এবং শিক্ষা ব্যবস্থায় বহুমুখী জায়গা থেকে একটা অভিযোজন প্রক্রিয়া শুরু করার মাধ্যমে হলেও একমুখের পথে যাত্রা করা। দুজন অতিথিকে অনেক ধন্যবাদ, আপনাদের অভিনন্দন জানাচ্ছি এখন দুটি অসাধারণ সমাধান দেওয়ার জন্য। আপনাদের ধন্যবাদ। দর্শক আপনাদের ধন্যবাদ। আজকের ইয়াংনাইট এখানেই শেষ করছি।